এখন বাজে 4:30। তমলুক ছাড়িয়ে এখন গোলাঘাটে একটা চটিতে দাঁড়িয়েছি। এটা বাবুরাম মহারাজ, যিনি রামকৃষ্ণদেবের শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 16 জন পার্ষদের মধ্যে একজন ছিলেন। মহারাজের মা মাতঙ্গিনী ঘোষ স্বামীজিকে এত স্নেহ দিয়েছেন, বাৎসল্য স্নেহ, বাবুরাম মহারাজকে যেমন ভালোবাসতেন স্বামীজি মুগ্ধ হয়ে এখানে এসেছেন 3 বার। স্বামীজি এখানে স্নান করতে গেছেন, সবাই মিলে হুড়োহুড়ি করে স্নান করছে। এই ডাল একদম নিয়ে এসো। আমি আটপুর আসার রুট ম্যাপটা দিয়ে দিয়েছি, গুগল ম্যাপ, আপনারা একটু ফলো করে নেবেন। এখন বাজে 4:30। তো এখন একটি নতুন ডেস্টিনেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আজকে। এটা আমাদের গ্রুপ ট্যুর। তো আমরা বাসে করে যাব আজকে সেখানে, আমিও দেখব এবং আপনাদেরকেও দেখাবো। চলুন যাই, দেখে নিই নতুন ডেস্টিনেশনে কি রয়েছে। আমাদের সামনেই বাস দাঁড়িয়ে রয়েছে, এই বাসে করেই আমরা চলে যাব আমাদের ফার্স্ট গ্রুপ ট্যুর। চলুন যাই। এই হলো বাস, এই বাসে করেই আমরা যাব। আমরা যাচ্ছি আটপুর রামকৃষ্ণ মঠে। তো সেই জন্য দেখুন গাড়িতে রামকৃষ্ণ মিশনের একটি গান সবাই মিলে গাইছে। সকাল সকাল এত ভোরে যাত্রা শুরু হলো একটা সুন্দর রামকৃষ্ণ মঠের গান দিয়ে। সত্যি খুব ভালো লাগছে। এই গ্রুপটা মা সারদা গ্রুপ, তমলুক রামকৃষ্ণ মিশনের সঙ্গে আমি। এই নিয়ে হচ্ছে গ্রুপ ট্যুর। তমলুক ছাড়িয়ে এখন গোলাঘাটে একটা চটিতে দাঁড়িয়েছি, সবাই মিলে চা খাওয়া হবে। এই যে বাসও দাঁড়িয়ে গেছে, তো একটু চা খেয়ে আমরা আবার রওনা দেব আমাদের গন্তব্যস্থলে। চলুন দেখা যাবে। দেখি 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 পৌঁছে গেছি আটপুরে। এখন বাজে 8:30। এখানে আমাদের গ্রুপের সাথে আমার মিসেসও এসেছে, ওর নাম মহুয়া। আটপুরে পৌঁছে গেলাম। এবার এখানে রামকৃষ্ণ মিশন রয়েছে এই আটপুরে। এবার সেই রামকৃষ্ণ মিশনে আমরা সবাই যাব। আমরা এই ধরো এখন বাজে 8:30, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। সকাল টাইমটায় রাস্তায় বেশি জ্যাম ছিল না, ওই জন্য খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। তো চলুন এবার ভিতরের দিকে যাব, চলুন ঘুরে আসি। চলো। এই আটপুর রামকৃষ্ণ মিশনের ঐতিহাসিক মূল দিকগুলি হল 1886 সালে 24শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ও তার 8 জন ভাতৃপ্রতিম শিষ্যের সন্ন্যাস দীক্ষার পবিত্র ঘটনা, যা এখানেই ঘটেছিল। এই রামকৃষ্ণ মিশনটি অনেকটাই বড়, তার এরিয়া এটি। অ্যাকচুয়ালি এটি রন্ধনশালা, এখানে রান্না হয় আর এখানে খাওয়ার ব্যবস্থা করা হয়। এই দেখুন সব টেবিল রয়েছে, এই ভিতরেও রয়েছে। এই দেখুন দেখুন বাইরেও রয়েছে এখানে। আর এখানে দেখুন এই কড়াগুলো দেখুন রান্নার,
কত বড় বড়। চলুন এবার ওদিকটা যাব। না না ওর ঠিক আছে, ওরকম হতেই পারে। আরে তোমার হচ্ছে আমাদেরও তো হতে পারে, ওরকম কিছু হবে। আমরা তো এতজন আসছি, তাহলে কিসের জন্য? রামকৃষ্ণ মঠ আটপুর। এই যে পাপিরা এখানে এই সময়ে তো বিভিন্ন জায়গায় ছোট ছোট পাপি কুকুরের বাচ্চারা হয়ে হয়ে থাকে। তো এখানেও রামকৃষ্ণ মিশনের মধ্যেও কিন্তু কিছু পাপি রয়েছে, 8খানা পাপি রয়েছে এখানে। এখানকার মহারাজ ইনাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে রেখেছেন, এরা এখানেই খাওয়া দাওয়া করে, এর মা এবং এরা। এই রামকৃষ্ণ মঠের গুরুত্ব কিন্তু অনেকটাই বেশি অন্যান্য রামকৃষ্ণ মঠের তুলনায়। কারণ এখানে 1886 সালে 24শে ডিসেম্বর স্বামী বিবেকানন্দ ও 8জন গুরু ভাই একসাথে সন্ন্যাস গ্রহণের প্রতিজ্ঞা করেছেন এই রামকৃষ্ণ মঠে, আর এই মিশনের ভিত্তি স্থাপন করে। এটি স্বামী প্রেমানন্দের জন্মস্থানও বটে এবং বর্তমানে এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র, যেখানে ধ্বনিমণ্ডপ, নরেন সরোবর এবং রাধা গোবিন্দ মন্দির সহ বিভিন্ন ঐতিহাসিক স্থান এখানে রয়েছে। এই জন্যই এই রামকৃষ্ণ মঠের গুরুত্ব অপরিসীম। এখানে ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে ফাঁকা এরিয়া, তো অনেকটা বড় এরিয়া এটা। তো চলুন মেন মঠের সামনে চলে এসেছি, ওটা দেখে নিই। চলুন, এই যে এবার চলে এলাম রামকৃষ্ণ মঠের যে মেন মন্দির, যেখানে রামকৃষ্ণ দেব, স্বামী বিবেকানন্দ এবং সারদামায় পূজিত হয় সেখানে। এটা একটা অদ্ভুত ব্যাপার ভাবুন, যে এই রামকৃষ্ণ মিশনেই কিন্তু স্বামী বিবেকানন্দ তার সন্ন্যাস নিয়েছিলেন, এখান থেকেই তার সন্ন্যাস জীবনের শুরু। আর এই যে রামকৃষ্ণ মিশন, এখানে কিন্তু স্বামী প্রেমানন্দের জন্মস্থান। আর এই যে রামকৃষ্ণ মিশন, এখানে কিন্তু শ্রী রামকৃষ্ণ যুবক বয়সে কয়েকদিন অবস্থান করেছিলেন এবং এই স্থান তার পদধূলিতে পবিত্র হয়েছে। এখন পুজো চলছে, এখানে বেশি কথা বলা যায় না। রামকৃষ্ণ মঠগুলির এটাই একটি বড় ভালো বৈশিষ্ট্য, যে এখানে খুব শান্ত, চুপচাপ সবাই, বেশি হট্টগোল গন্ডগোল এসব জায়গায় সব থাকে না। যখন পুজো হয় সবাই শান্ত হয়ে বসে আরতি দেখে, পুজো দেখে, এটা কিন্তু বেশ ভালো লাগে। এই মহারাজ যিনি পুজো করছেন, এনার সাথে একটু পরে সবাই আমরা দেখা করব। ইনি আগে তমলুকে ছিলেন, তো তমলুক থেকে এখানে উনি এসেছেন। তো তমলুকে আমাদের অনেককেই ইনি চেনেন। এনার সাথে সবারই অনেক কথা রয়েছে, এনার সাথে দেখা করবে সবাই। এবার সবাই আমরা বসেছি, এখানে চা দেওয়া হবে, বিস্কুট দেওয়া হবে। আর সকাল থেকে সেরকম চা খাওয়া হয়নি, তাই সবাই একটু চা খেয়ে নেবে এখানে। আর এই দেখুন, এখানে সবজি কাটা চলছে, কুমড়ো কাটা হচ্ছে, কুমড়োর চাটনি হবে। দুপুরের খাবারটা আমরা এখানেই খাবো। এই যে সামনে রয়েছে ধ্বনি মণ্ডপ, এই যে ধ্বনি মণ্ডপটা পেরিয়ে আমি একটু ওদিকে যাব। এদিকে
স্বামীজি এবং মা শারদার রুম রয়েছে। ওনারা যখন এখানে আসতেন তো ওইখানেই থাকতেন। চলুন যাব এদিকে, এদিক দিয়ে গিয়ে উপরে দোতলায়। এই যে কারা কারা এখানে এসেছিলেন সেগুলো এখানে লেখা রয়েছে, পাথরে খোদাই করা রয়েছে। আপনারা ভিডিও পজ করে করে এটা ভালো করে একটু দেখে নিতে পারেন। দুবার এখানে দোতলায় আছে স্বামীজির ঘর আর মায়ের। দোতলায় আছে না? হ্যাঁ লেখা আছে তো। চলুন দেখেন, চলুন দোতলায় যাই। চলুন। বেশিরভাগ সব বয়স্করা এসেছে এখানে। এই দোতলায় স্বামীজি এবং সীমার রুম রয়েছে, এখানে থাকতেন এসে। এই দেখুন, মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন, কি সুন্দর মেনটেন করা রয়েছে। স্বামীজি, স্বামী বিবেকানন্দ বেডরুম, স্বামীজির এটা বেডরুম। এই দেখুন বেডরুমটা। এটা স্বামীজির শয়নকক্ষ, বেডরুম রয়েছে। ওদিকে রয়েছে মা শারদা দেবীর বেডরুম, রুম ছিল ওখানে, উনি এলে ওখানেই থাকতেন। বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন শ্রী শ্রী সারদা দেবীর এটা রুম। এখানে মা সারদা দেবী এলে এখানে থাকতেন। অ্যাকচুয়ালি এখানে এত চুপচাপ এবং এত শান্ত, মানে নিজেরাও জোরে কথা বলতে কেমন লাগে। বিভিন্ন মহাপুরুষের ছবি দেওয়া রয়েছে এখানে। মাতঙ্গিনী মা ছবি। এই দেখুন স্বামীজির সাথে যে 8 জন এখানে একসাথে সন্ন্যাস নিয়েছিলেন তার ছবি লাগানো রয়েছে। স্বামীজি সঙ্গে আরও 8 জন। এখান থেকেই স্বামীজি সন্ন্যাস জীবন শুরু করেছিলেন, এই 8 ফুট থেকে। আজকে সেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, এটা ভাবলেই কেমন অবাক লাগে। স্বামী প্রেমানন্দর যে ছবি রয়েছে, এটাই সেই ধ্বনি মঞ্চ যেখানে স্বামী বিবেকানন্দ সঙ্গে 8 জন দীক্ষা নিয়েছিলেন। এখানেই একটি বিগ্রহ করা রয়েছে, দেখুন ওখানে সামনে দেখা যাচ্ছে। এই রামকৃষ্ণ মঠ সম্পর্কে আপনি যদি কিছু বলেন। রামকৃষ্ণ মঠটা, এটা বাবুরাম মহারাজ, যিনি রামকৃষ্ণদেবের, শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের 16 জন পার্ষদের মধ্যে একজন ছিলেন, যার নাম
বাবুরাম ঘোষ, পরে যিনি সন্ন্যাস নাম হয় প্রেমানন্দ মহারাজ, তার এটা পৈতৃক বাড়ি। এবং ঠাকুর দেহ রাখার পর স্বামীজি যখন নরেন্দ্রনাথ মানে বিবেকানন্দ হননি, তখন 1886 সালে এই ধ্বনিমণ্ডপ তৈরি হয় 24শে ডিসেম্বর। তখন ধ্বনিমণ্ডপ বলতে এই জায়গাটাতে এই যে এই জায়গাটাতে এইটা ধ্বনিমণ্ডপ, এইটা ধ্বনিমণ্ডপ নাকি? ওখানে দেখবেন বোর্ডে সব লেখা রয়েছে আচ্ছা, যে আচ্ছা। 9 জন পার্ষদ ছিলেন। আচ্ছা, সেই 9 জন পার্ষদ তারা নিজেরা সিদ্ধান্ত নেন যে তারা আর মানে সংসার জীবন করবেন না, এবং তারা ঠাকুর আর মায়ের মানে শ্রী মা সারদা দেবীর ভাবধারা জগৎজোড়া জনকল্যাণে প্রচারিত করবেন। আচ্ছা। আর এই যে দুর্গা মণ্ডপটি রয়েছে এখানে, এই দুর্গা মণ্ডপটিও তখনকারই, দুর্গা মণ্ডপটি যেমন দেখছেন সেরকমই রয়েছে। এখন এখানে বেলুড় মঠের যেমন আমাদের বেলুড় মঠ 1986 সালে এই জায়গাটি অধিগ্রহণ করে। আচ্ছা, তারপর থেকে এটা বেলুড় মঠ নিজের মতো চালায়। এখন যেটা হয়, এখন সেটা বেলুড় মঠের যেমন বাকি শাখা কেন্দ্র বা ব্রাঞ্চ সেন্টারে পুজো যেমন প্রথায় হয়, সেই প্রথাতে এখানেও হয়। এটা বেলুড় মঠের একটি অন্যতম শাখা কেন্দ্র, এবং এটিকে বেলুড় মঠের আতুর ঘর বলা চলে, কারণ তখন বেলুড় মঠ হয়নি। স্বামীজি বেলুড় মঠে দুর্গাপুজো শুরু করেন 1901 সালে। ঠিক আছে। আপনার নাম? মনোজিৎ চট্টোপাধ্যায়। আমি আসানসোল রামকৃষ্ণ মিশনের 2003-এর ছাত্র। থ্যাংক ইউ। ওয়েলকাম। এই সেই বকুল গাছ, এটা কি বকুল গাছ? এই বকুল গাছটা দেখুন, হ্যাঁ মানে কয়েকশো বছর পুরনো হবে হয়তো গাছটি। হ্যাঁ মানে গাছটা পড়ে গেছে কিন্তু দেখুন মানে ক্ষয়ে চলে গেছে, তাও কিন্তু মানে হ্যাঁ কোনো শিকড়টা ওইখানে, হ্যাঁ সেটাই তো, হ্যাঁ হ্যাঁ ছিল তখন। এখনো যে এইভাবে জীবিত আছে, জীবিত আছে। এতে যেরকম রামকৃষ্ণদেবের আম গাছ যেরকম দেখলাম, এও সেরকম। হ্যাঁ 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 মায়ের সময়ে হ্যাঁ, আম গাছের মতো অবস্থা। বয়সটা লিখে দেয়নি কেন? অনেক বছর পুরনো হবে। ফল টল নিচ্ছেন? একটা বিচা আছে দেখলাম এই তো। হ্যাঁ, ওর ফুল হয়। বকুল গাছ থেকে বকুল বিচে পেলাম, মানে ছোটোবেলাকার কিছু স্মৃতি মনে করিয়ে দিল। মানে এই বকুল বিচে দিয়ে আমরা যখন রামকৃষ্ণ মিশন আশ্রমে ছোটোবেলা পড়তাম, সেখানে একটি বকুল গাছ ছিল। সেই গাছে এই বিচে দিয়ে আমরা সেটাকে ঘষে আমরা আঙুলের ভিতরে ঢুকিয়ে সেটাকে বাঁশির মতো বাজাতাম। মানে এত বছর পর সেই স্মৃতিগুলো আবার মনে করিয়ে দিচ্ছে এই বকুল গাছ আর বকুল গাছের যে বিচে সেটা। তোমাদের মধ্যে যে লিডার, হ্যাঁ খুব লিডার। লিডার নেই আমি, এই তো তা। ঠাকুমা সেই মোটুরাম ভালো আছে? আচ্ছা, এই ভাইটাকে এই এসছি একসাথে, তমলুকের বাড়ি? হ্যাঁ হ্যাঁ তমলুকের কয়েকজন আমাকে কি ভালোবাসতো। খালি চলে আসবে এখানে। এই যে ছবি তুলছে ভালো। এদেরকে তো আমি দেখিনি, একেও দেখিনি। এইসব নতুন এবারে নতুন সংযোজন। হ্যাঁ সব কিছু হয়নি, সে কালকে রাত্রে খেয়েছি 8:30টার সময়। এখন কটা বাজে? ভালো আছে? দেখা হয়েছিল আপনাকে, আপনার সাথে। কোথায় বলো? তমলুকে রাজার বাড়ি।
নেই বাবা, আন্তরিক বুদ্ধি অত নেই, বুঝলে না? ওখানে বাহ, আচ্ছা বন্ধুরা মা আছে না? এর সে জোরে জোরে গলা, হ্যাঁ। এ আর পূর্ণিমা মা আছে না? এ আর পূর্ণিমা যদি এক জায়গায় থাকে না, বাস হয়ে গেল। নামটা ভুলে গেছি। দীপালি। বলেন একটু পানের বিজনেস আছে। ডিলিট হবেন। এই মহারাজকে পেয়েছেন সবাই মিলে এখানে মহারাজকে ধরে আজকে সব হচ্ছে, গল্প গুজব হচ্ছে। তো কেমন লাগছে আপনাদের? ভালো লাগছে। আগে এসেছিলেন এখানে? তো এই প্রথম এলেন তো? ঠিক আছে, চলুন। হ্যাঁ, সবাই হুজুগে যায়, নন্দ সরোবর যাচ্ছি, আরে যাচ্ছিস কেন বিখ্যাত সেটা তো জানতে হবে। স্বামীজিরা সবাই স্নান করতে গেছেন। স্বামীজি এসেছিলেন এখানে 3 বার। একটা জায়গায় স্বামীজি 3 বার এসছেন, এমন ঘটনা বিরল। এইখানে স্বামীজি এত ভালো লেগেছে, এই বাবুরাম মহারাজের মা মাতঙ্গিনী ঘোষ স্বামীজিকে এত মানে স্নেহ দিয়েছেন, বাৎসল্য স্নেহ, মানে বাবুরাম মহারাজকে যেমন ভালোবাসতেন স্বামীজি মুগ্ধ হয়ে এখানে এসেছেন 3 বার। স্বামীজি এখানে স্নান করতে গেছেন, সবাই মিলে হুড়োহুড়ি করে স্নান করছে। হঠাৎ ওই স্বামী ত্রিগুণাতীতানন্দজি শারদা প্রসন্ন মহারাজ ডুবে যাচ্ছে। শারদা প্রসন্ন মহারাজ খুব ডাকাবুকো ছিলেন, সাহসী ছিলেন, কলকাতার ছেলে, একটু ডিপে চলে গেছে, ডুবে যাচ্ছে। সাঁতার জানে না, কলকাতার ছেলে সাঁতার জানে না, কিন্তু তখন সবাই মোটামুটি পাড়ে উঠে এসছে, গা মুছছে। আর নিরঞ্জনানন্দজি ওনার গা মোছা হয়ে গেছে গামছা দিয়ে, উনি দেখেছেন যে সারদা ডুবে যাচ্ছে। তখন উনি জাম্প করলেন, লাফালেন, একটা লাফ মেরে গিয়ে শারদানন্দজি শারদা প্রসন্ন মহারাজের চুল ধরে টেনে টাঙায় তুললেন। এটা হচ্ছে। আর তোমরা এই ধুনি মণ্ডপটা দেখেছো? আচ্ছা, ধুনি মানাটা কি? ধুনি যে তোমরা দেখলে, আমার মহারাজের কাছে শুনবো আমরা। আপনি বলুন মহারাজ, শুনি। প্রতিজ্ঞা করেছিলেন সবাই, আপনি বলুন। জিনিসটা গোল না লম্বা না কি রকম বলো আমাকে। না আপনি বলুন, আমরা শুনি। আপনি বলুন, আমরা শুনবো। আমরা জানি না কিছু, আপনি বলুন। হ্যাঁ, আমরা জানি না কিছু। তোগুলা বলার থেকে আবার কি, এগুলো সব জানবে। ওই তো বললাম তো, হুজুগ তোমাদের শুধু নয়, ধুনি মন্ডল তো আর ধুনি কাকে বলে সেটা তো আগে জান। বলুন মহারাজ। না একটা কথা বলবো, না বলবো, আমরা জানি না। এই শুনো, এবার শুনো, আমরা যখন ইয়েতে ছিলাম, ওই তমলুকে ছিলাম, তোমার অনেক জায়গায় মাছের টক খেয়েছি, তমলুকের মতো ওখানে ভালো লাগেনি। ওখানে মানে ওই যে বাতাবরণটা না, এখানে যখন সবসময় একটু ঠান্ডা বাতাস, কোনো বাতাস নাই, গরমকালে হতো। হ্যাঁ, নিজের ইচ্ছেতে কি আসা যায় না? হ্যাঁ আসা যায়। হ্যাঁ না, মায়েরই আবার মায়ের সাথে আলটিমেট সেটাই। মায়ের ইচ্ছা। নিজে আমার অসুবিধা হলে, আমার তো ওখানে আমার ঘুম হচ্ছিল না, পটি হচ্ছিল না, হ্যাঁ, আবার এদিকে ঘুম হচ্ছে না রাত্রে বলে, আবার 3:30 উঠতে হবে। চুপ করো না মৃত্যুঞ্জয় মারা একে দেখে বলতো, এই যে এ লিডার, সরে যাও এই আসছে, লিডার আসছে। না, ভালো কথা বলেছে দিদি। এটা বলুন, ধুনিটা বলুন। ওইটাই বলেছে হচ্ছে মা, ধুনি হচ্ছে আমার পারবো না, সকালে কিছু খাই না। ধুনিটা হচ্ছে আমরা সন্ন্যাসীরা কোনো নির্জন জায়গায় গিয়ে সেখানে শুকনো পাতা, শুকনো ডাল, খড় এগুলো সব জোগাড় করে না,
আগুন লাগিয়ে, এইটাই ধুনি। এবারে সেই আগুনের পাশে বসে আমরা ধ্যান করি। এখানে যেরকম 24 তারিখ ডিসেম্বরে 24 তারিখে হোল নাইট ধ্যান হয় এবং বিভিন্ন আশেপাশের আশ্রম থেকে আসে, জয়রামবাটি, কামারপুকুর, বেলুর মঠ, আলমবাজার মঠ, তারপরে কাশীপুর উদ্যানবাটি, এইসব জায়গা বিভিন্ন আশ্রম থেকে মহারাজরা আসে, মহারাজরা এসে এখানে ধ্যান করেন। তো ওই এইটাই হচ্ছে ধুনি। ওই যে স্বামীজিরা যে করেছিলেন না 24 তারিখে, স্বামীজি জানতেনই না আজকে 24 তারিখ বলে। কিন্তু স্বামীজি হঠাৎ করে দাঁড়িয়ে ওই যীশু খ্রিস্টের ত্যাগ বৈরাগ্যের কথা বললেন, তখন ওটা মিলে গেল যে 24 তারিখে যিশুর জন্মদিন আর 24 তারিখে এই ঘটনাটা তাহলে ওই জন্য 24শে ডিসেম্বর ওইটা হয়। আমাদের মিশনে পুজো হয়। হ্যাঁ, আর এইখানে যে বিভিন্ন মহারাজরা আসেন, প্রথমে একটু ভজন কীর্তন হয়, তারপরে যজ্ঞ শুরু হয়। বন্দনাদির জন্য অপেক্ষা করছিল। তোমার মেয়ের সঙ্গে আলাপ করিয়ে দিয়েছি। চলে এসো। ওই তো বন্দনাদিকে খুঁজছে। আরে দেখা তো দাও। সেইটা আমার ওই ধ্যান জপের পর ওই মানে ভজন কীর্তন হয় এবং মহারাজরা সকালবেলা এখানে টিফিনটা করে নেন। মানে ওনারা আগে চলে যেতেন, পরে আমাদের যিনি নতুন মহারাজ এসেছেন উনি বলেছেন যে না, সারা রাত এরকম জেগে ইয়ে করে পর শরীরে একটা ধকল যায়, তো এই কিছু একটা খেয়ে চা মুড়ি যা হোক একটা কিছু খেয়ে, হ্যাঁ, তো এটা আমাদের একটু সাধু সেবাও করা হলো। তো সেই সন্ন্যাসীদেরকে না খাইয়ে তো আশ্রম থেকে বিদায় দিতে নেই, তো সেই সন্ন্যাসীদেরকে একটু মানে সেবা করে, হ্যাঁ, একটু চা মুড়ি খাই, তারপরে বিদায় দেওয়া হয়। আচ্ছা মহারাজ, একটা কথা বলবো। আমরা যে এই মানে বিভিন্ন মিশনে মিশনে ঘুরে বেড়াচ্ছি, ঘরে কিছু করছি, কিন্তু কোনো মতেই কিচ্ছু হয়নি। এই মাটাকে আমি দেখেছি, এই মাটাকে আমি যে মালা নিয়ে পূর্ণিমা আর এই যদি একসঙ্গে হয় না, ওই জায়গায় আর কেউ ফিরতেই পারবে না। পূর্ণিমা নেই বলে না, পূর্ণিমা নেই বলে দুজন জয়েন্ট হলে অনেক। ওই যে ডিসপেন্সারি যখন ওপেন করলো এই করুণানন্দজি, বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে। না 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 ওপেনিং তো আজকের দিনে ওপেন হবে, সবাই গেছে, ভক্তরাও গেছে, এরাও গেছে। এরা এত চিৎকার করেছে আমাকে মৃত্যুঞ্জয় মহারাজ বলছে আচ্ছা পূজারী মহারাজ, আচ্ছা ওই মেয়েটার কি নাম বলো তো? আমি সব বুঝতে পারছি, আমি কি জানি মহারাজ, আমি তো জানি না, বুঝতে পারছি না তো কোন মেয়েটাকে বলছি। এত চিৎকার, মানে আমি তো ওখান থেকে চলেই এলাম। মহারাজ ওই প্রশ্নটা ক্লোজ হোক। এবার আমার প্রশ্নের কি মানে কি মন কেন স্থির? ওই যে মা ইয়ে আছে না, ওই যে আমি নামগুলো সব ভুলে যাচ্ছি। আবার আপনি ওই যে দুই ভাই মুদিখানার দোকান বলো না, কি নাম? আমার কি ভালোবাসতো, ওই যে ইয়ে যেত ওই না না ওই অসীম ওদের ওখানে কোনো একটা জিনিস হতে আনতে গেছে, এই তুই এসছিস আশ্রম থেকে, হ্যাঁ পূজারী মহারাজের জন্য ওখানে একটা খুব ভালো চানাচুর পাওয়া যায়, মুগ ডালে হেভি ঝাল, তোমরা খেতে পারবে না। এই প্রসঙ্গে আপনাকে একটা কথা না বলছি, এই প্রসঙ্গে একটা কথা বলি আপনাকে, এই প্রসঙ্গে একটা কথা বলি। মহারাজের নামে আমি কথাটা বলি, চুপ করো। আপনি আগের জন যে 10 জন এসেছিল কিছু আমাদের আগে পূর্বে, মানে এইটা তমলুক থেকে এসেছিল, ওদের কাছে আপনি বলেছিলেন যে সত্যেন্দ্রের চানাচুর ধারা খাবেন, কিন্তু আমি যখন ফ্যান্সিতে গিয়ে খোঁজ করলাম তখন ওর দিতে পারলাম না। তখন এবার ভোগ প্রসাদ খাওয়ানো হবে, শুরু হয়ে গেছে, সবাই বসে পড়েছে। আমরা আমাদের গ্রুপে রয়েছে 62 জন, আর প্লাস ড্রাইভার আর হেল্পার রয়েছে। আর রামকৃষ্ণ মিশনের ভোগ প্রসাদ পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার, এবং মানে এর ভোগ প্রসাদ, যে কোনো রামকৃষ্ণ ভোগ প্রসাদের যে টেস্ট, সেটা কিন্তু সত্যি আলাদা রকম। আর এখানে ভোগ প্রসাদের মূল্য 100 টাকা করে। আর আপনারা এই ভোগ প্রসাদ পেতে হলে আপনাকে, যদি কম সংখ্যক লোক থাকেন তাহলে কিন্তু খুব সকালে এসে কুপনটা কেটে নিতে হবে, কারণ ভোগ প্রসাদ খাওয়ানো শুরু হয় 12:30 থেকে। আর বেশি সংখ্যক লোক হলে আপনাদের আগে থেকে
এদের জানিয়ে দিতে হবে যে আমাদের এতজন যাবে, তাহলে সেভাবে এরা রেডি করেন। আর এখানে আপনাদের দেখালাম একটু আগে একটা থাকার ব্যবস্থাও রয়েছে, এখানে রুম পাওয়া যায় খুব কম রেঞ্জে, আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। আমি এই পরেরটায় বসবো, আমাদের কিছুজন রয়েছে এখনও, মানে একসাথে সবার হয়নি এখানে বসা। এখানে মহারাজ সার্ভ করছেন ভাত, ডাল, আলু পোস্ত, আলু ভাজা। আলু পোস্তটা রামকৃষ্ণ মিশনের কমন আইটেম, এটা কিন্তু আবার অনেক জায়গায় ভোগ প্রসাদ খেয়েছি আমি, এই আলু পোস্তটা কিন্তু কোথাও হয় না, একমাত্র রামকৃষ্ণ মিশনেই এটি পাওয়া যায়। আচ্ছা, এই যে আমি বসে পড়েছি এবার, আমার এই যে ভাত, আলু ভাজা, শাক, আলু পোস্ত চলে এসেছে, পড়ে গেছে। আর এখানে কিন্তু আপনি যতটা পারবেন ততটাই আপনাকে দেয়া হয়। দই পড়ে গেছে, এই ধরুন কুমড়োর চাটনি একটু আগে দেখিয়েছিলাম, কুমড়ো কাটা হচ্ছে। এখানে পোস্ত কিন্তু আপনার যতটা নেবেন ততটাই দেবে আপনাকে। পায়েস পড়ে গেছে, এই 100 টাকায় আপনি যতটা পারবেন ওই খেতে পারবেন। রামকৃষ্ণ মিশনে আজকে যে ভোগ প্রসাদটা খেলাম, এটি তো পার হেড 100 টাকা করে পড়ে। মানে রামকৃষ্ণ মিশনে দেখলাম যে সব জায়গারই ভোগ প্রসাদটা একই রকমই খেতে, এবং খুব সুন্দর, এবং আর সিস্টেমেটিক খুব। হ্যাঁ 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 হ্যাঁ, রান্না করাটা এখানে হ্যাঁ 100 টাকা করে। হ্যাঁ না, আমার 100 টাকা করে। হ্যাঁ বেলুড়ে 50 টাকা না, বেলুড়ে 50 হ্যাঁ জানেন না, তাহলে এখনই হয়েছে আজীবন আছে। আমরা জন্ম থেকে খেয়ে আসতেছি বেলুড়ে। কোনটাতে? 50 টাকা বেলুড়। বেলুড় কি হবে প্রসাদের জন্য? হ্যাঁ না ভাই কি বলেন, আমরা যখন প্রণামী দিই না না, আপনি যখন বেলুড়ে প্রণামী দেবেন তখন তো দেয় এমনি, যদি আপনি না দেন তখন আপনাকে কোপন করে। এখন হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা গেছিলাম মনে আছে বেলুড়ে, তখন প্রণামী দিলেই তখন দেয়। আমি জয়রামবাটিতে গেছি, সেখানেও কোনো প্রণামী আমার ইচ্ছে হলো দিলাম। হ্যাঁ হ্যাঁ, মানে 1 পয়সা চায় না। হ্যাঁ বেলুর মধ্যে আমি প্রসাদ পেয়েছি। এখন 250 টাকা হয়েছে না, 250 টাকা এখন। মানে দুটো মিল, দুটো টিফিন, যারা আমরা হল্ট করেছিলাম বলে 250 টাকা করে পার ডে নিয়েছি। দুটো মিল এখানে মানে খুবই ভালো, আজকে ভালোই ওরা হলো এখানে। আর খাওয়ার টাইমটা হচ্ছে 12:30 থেকে শুরু হয়। এখানে যে হল ঘরটা দেখালাম আপনাদেরকে, ওখানেই খাওয়ানো হয়। এখানে যে আপনাদের দেখালাম সে তো একজন মহারাজও ওখানে খাওয়া সার্ভ করছে। তো ভালো, আপনারা নিশ্চয়ই পারলে একবার ঘুরে যাবেন, এখানে ভালো লাগবে। এই রামকৃষ্ণ মিশনের পাশে একটি কৃষ্ণজুর মন্দির রয়েছে, এটি টেরাকোটা মন্দির, আর এটি অনেক বছরের পুরনো। পলাশী যুদ্ধের কিছু বছর পরই এটি তৈরি হয়েছিল। তো আপনারা এই আটপুরে আসতে গেলে আপনাদেরকে আমতা হয়ে আসতে হবে, আর সবচেয়ে ভালো হয় যদি প্রাইভেট কার নিয়ে আসেন বা গ্রুপে বাসে করে আসেন, তাহলে ভালো হয়। ট্রেনে করে এলে কিন্তু আপনাকে যে স্টেশন রয়েছে সেখান থেকে আরও 12-13 কিলোমিটার দূর। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন, নমস্কার।